আসসালামু আলাইকুম। মেডিকেলে যারা চান্স নিশ্চিত করে তারা ওই স্টুডেন্ট যারা রেগুলার পড়াশোনায় প্রত্যেক দিন কিছু না কিছু মেডিকেলের জন্য পড়ে। তাই আমি বারবার বলি যে দেখা যাক যে একটা স্টুডেন্ট 10 ঘন্টা 12 ঘন্টা পড়েও যে চান্স পায় না, তার কারণ হচ্ছে সে যতটা ডিপ একদম মানে অ্যাটেনশনের সাথে পড়ার কথা সেই অ্যাটেনশন দিয়ে সে পড়ে না, হয়তো পড়ে ছাড়ে। তার মানে পড়ে ছাড়ে বলতে আমি বোঝাচ্ছি যে 15-20 মিনিট ঠিকভাবে পড়ে না, সে বই ধরে বসে আছে কিন্তু তার কোনো টার্গেট নেই। এবং এই কারণে যেটা হয় সেটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট অনেক পড়ে কিন্তু তারপরে রেজাল্ট করতে পারে না। তার মানে যতটা অ্যাটেন্টিভ বইতে পড়ার কথা সেই পড়াটা সে পড়তে পারে না। তো এইটা যে ঠিক সেটার প্রমাণ আজকে আমরা আমাদের সেকেন্ড টাইম ব্যাচে করছিলাম দুপুরের দিকে। 1 ঘন্টা 4 মিনিটে আমরা ইনশাল্লাহ 1.5 ঘন্টার পড়াটা পড়ে ফেলছি। মানে আমাদের 1.5 ঘন্টায় যেটা আমরা পড়তাম রেগুলার, সায়েন্সের 2টা সাবজেক্ট, ইংলিশ, তারপরে জেনারেল নলেজ, এরপরে হচ্ছে যে জৈব রসায়ন, ভোক্যাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিজিক্সের কয়েকটা ম্যাথ, কেমিস্ট্রি কয়েকটা ম্যাথ, এই সবগুলো জিনিস আল্লাহর রহমতে আমরা মাত্র 1 ঘন্টা 4-5 মিনিটে পড়ছি। এবং এইচএসসি 26-এর যখন আজকে আমরা ফার্স্ট ক্লাস আজকে হয়েছে, তাদের আমরা আল্লাহর রহমতে প্রি মেডিকেলের ফার্স্ট ক্লাস লাইভ হইল। সেখানে আজকে আমরা গুণগত রসায়ন, এরপরে হচ্ছে যে ওটাকে বলে রক্ত সঞ্চালন, এরপরে বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, ইংলিশ, এরপরে জৈব রসায়ন, ভোক্যাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রি ম্যাথ, এটা করছি 1 ঘন্টা 20 মিনিট। তার মানে এটা সম্ভব। এবং আমরা চাই যে আল্লাহর রহমতে আমরা এটা আজকে সেকেন্ড টাইমের ব্যাচের আমরা এইটা শুরু করছিলাম যে 1.5 ঘন্টা আমরা যেটা পড়ি, যেটা অন্য জায়গায় 15-18 ঘন্টা লাগবে, সেই পড়াটাই আমরা আজকে 1 ঘন্টায় টার্গেট নিয়েছিলাম এবং 1 ঘন্টা 4 মিনিটে পড়েছি। এবং 26-এর প্রি মেডিকেলের ক্ষেত্রে টার্গেট নিয়েছিলাম, ওদের বলছি যে আজকে 1.25 ঘন্টার মতো লাগবে, কারণ ফার্স্ট ডে একটু বুঝাই দিতে হয় যে এই জিনিসগুলো, তাদের 1 ঘন্টা 20 মিনিট। তার মানে আমরা যদি টার্গেট করি যে হ্যাঁ আমি হচ্ছে যে 15 মিনিট 20 মিনিট খুব একেবারে ডিপ অ্যাটেনশন নিয়ে এইটুক পড়া আয়ত্তে আনবো, তাহলে ইনশাল্লাহ আমি পারবো। আর আমি পড়ার আগে কোনো টার্গেট নাই, যা মন চায় আসি বই নিয়ে, হ্যাঁ যে দিন যাচ্ছে যাক লোকাল গাড়ির মতো, তাইলে হবে না। তা আমরা সামনে একটা কোর্স নিয়ে আসতেছি, সেটা হলো যে ওই কোর্সটা হচ্ছে যে পড়া কিভাবে হচ্ছে যে অল্প সময়ে অনেক বেশি পড়া যায় এবং কতটা ডিপ অ্যাটেন্টিভ ওয়েতে পড়া যায়, সেইটার কৌশলটা কি সেটা আমরা প্র্যাকটিক্যালি আমাদের ব্যাচগুলো আমরা দেখতেছি এটা পুরো পসিবল। এবং এই সিস্টেম যদি একটা স্টুডেন্ট শিখে ফেলে তাহলে তখন দেখা যাবে একটা স্টুডেন্ট মানে 3-4 ঘন্টা পড়লো, আর যার ওই কায়দাটা নাই সে দেখা গেলো 15-20 ঘন্টা পরে ওই পড়া পড়তে পারছে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা মনে করছি যে স্টুডেন্টদের, আজকে আমি স্টুডেন্টদের কাছে শুনলাম যে ভাই আসলে আমরা নিজেরা যখন পড়ি হয় না, কারণ টেকনিকটা জানে না। তো এই টেকনিকটা আমাদের মাথায় রাখতে হবে ইনশাল্লাহ। তা আজকে আমরা ইনশাল্লাহ লাইভে আশা করছি যে 40-45 মিনিট পড়বো, তার মধ্যে সায়েন্সের 2টা সাবজেক্ট একটু আলোচনা করব, এর সাথে হচ্ছে যে এমসিকিউ দেখবো একটু ইংলিশের, তার সাথে জেনারেল নলেজ, বাংলাদেশ, আন্তর্জাতিক। দেখা যাক ইনশাআল্লাহ। রাব্বি জিদিনি ইলমা বলে শুরু করে ফেলি ইনশাআল্লাহ, বুক ভরে একটু শ্বাস নেই ছাড়ি এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি প্রশ্ন কীরকম আছে। গ্লুটেনিন কোথায় পাওয়া যায়? সেই প্রশ্নটা কোথা থেকে আসছে? আমরা যে কোষ রসায়ন পড়ি সেখান থেকে প্রশ্ন আসছে। গ্লুটেনিন বানানটা গ দিয়ে না, দেখে বলবে হ্যাঁ, তাহলে গ দিয়ে একটা শব্দ আছে গম, ঠিক না? তাহলে গ্লুটেনিন কোথায় পাওয়া যাবে? গমে পাওয়া যাবে। এটা মূলত বিভিন্ন রকমের যে প্রোটিনের প্রকারভেদ সেখান থেকে সামারিতে সুন্দর করে বলা আছে। লাইভে দেখো যে কতটুকু মিলাতে পারছো। কোনটি পানিতে অদ্রবণীয়, লঘু দ্রবণের দ্রবণীয় এবং তাপে জমাট বাঁধে? তার মানে প্রথম প্রোটিনটা অ্যালবুমিন। 7টা যে সরল প্রোটিন আছে সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। সরি, অ্যালবুমিন না, গ্লোবিউলিন। পানিতে দ্রবণীয়, সরি অদ্রবণীয়, দ্রবণীয় হলে অ্যালবুমিন, লঘু দ্রবণে দ্রবণীয় এবং তাপে জমাট বাঁধে, তারপর এটা হচ্ছে গ্লোবিউলিন। এরকমটা হবে গ্লোবিউলিন যেটা। ওকে ফাইন। এরপরে কোনটি পানিতে ও লঘু লবণের দ্রবণীয়? আচ্ছা আচ্ছা, এটা কি হতে পারে? লঘু লবণের দ্রবণ, এটা হচ্ছে অ্যালবুমিন। তাহলে ডিমের যে সাদা অংশটা এটা পানিতে এবং লঘু লবণের দ্রবণীয় সাদা অংশ, হ্যাঁ এটা সাদা অংশে থাকে অ্যালবুমিন, আর কুসুমের মধ্যে থাকে গ্লোবিউলিন। কুসুমের মধ্যে যেটা সেটা বৈশিষ্ট্য কি? পানিতে অদ্রবণীয়, লঘু দ্রবণীয়, তাপে জমাট বাঁধে। আর এটা দেখো পানিতে এবং লঘু লবণের দ্রবণীয়। বৈশিষ্ট্যগুলো একটু মিলায় নাও, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা। এন্ডরফিন, আমি বলি না যে ভালো থাকার জন্য 4টা হরমোন কাজ করে, 4টা নিউরো ট্রান্সমিটার, যেই 4টাকে আমরা সংক্ষেপে বলি ডোজ। কি বলি বলো তো? ডোজ। এই ডোজ যদি কারো থাকে তাহলে সে ভালো থাকবে। ডোপামিন, ডোপামিন কোথায়? প্রোটিন জাতীয় খাবার খাও একটু, ঠিক আছে তাহলে, এবং দেখবা যে ডাল খাও, বাদাম খাও, একটু হচ্ছে যে মুরগির মাংস খাও, মাছ খাও, ভালো লাগবে। অক্সিটোসিন, মা বাবার সাথে একটু ফোনে কথা বলো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে যারা পজিটিভ মেন্টালিটির সাথে একটু কথা বলো, অক্সিটোসিন করানো। সেরোটোনিন, একটু সূর্যের আলোর নিচে যাও, ভালো লাগবে। আর এন্ডোরফিন হচ্ছে কি? একটু এক্সারসাইজ করো, দেখবা যে এন্ডোরফিন করানো হচ্ছে, ব্রেনটা একদম চাঙ্গা হয়ে গেছে। তাহলে এন্ডোরফিন কোথায় উৎপন্ন হয়? মস্তিষ্কে উৎপন্ন হয়। ওকে, এরপরে যাই। উদ্ভিদ ও প্রাণীর কোষীয় অঙ্গাণুর পর্দা কি দিয়ে তৈরি?
তো আমরা জানি উদ্ভিদ এবং প্রাণীর যে কোষীয় অঙ্গাণু এটা তো ফসফোলিপিড দিয়ে তৈরি। কি দিয়ে বলো তো? ফসফোলিপিড দিয়ে তৈরি। তাহলে কোষীয় অঙ্গাণু যেটা রয়েছে এটা ফসফোলিপিড দিয়ে হচ্ছে তৈরি হবে। আচ্ছা, শুধুমাত্র অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত লিপিড। দেখো, ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল এটাকে আমরা বলি হচ্ছে সরল লিপিড। কি বলি বলো তো? সরল লিপিড। ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল, এই দুইটা হলো সিম্পল লিপিড, মানে সরল লিপিড। ঠিক আছে, লিপিডের প্রকারভেদ সামারিতে এগুলো সব পাবা, একটু দ্রুত আমরা পড়ি। আচ্ছা, হিমোগ্লোবিন কোন ধরনের? হিমোগ্লোবিন হচ্ছে একটা রং দেখায় না, এটার জন্য রক্তের রং লাল, তাহলে এটা ক্রোমোপ্রোটিন এবং একটা যুগ্ম প্রোটিন, তাহলে এটা ক্রোমোপ্রোটিন। ক্রোম মানে কালার আছে, হ্যাঁ, ক্রোমোপ্রোটিন এবং একটা যুগ্ম প্রোটিন। ওকে, ফাইন। হরমোন ও অ্যান্টিবডি, দেখো হরমোন অ্যান্টিবডি এগুলো সব প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন মানেই সবচেয়ে দামি জিনিস, প্রোটিন, এই জন্য প্রোটিন রেগুলার খাবার। ঠিক আছে, প্রোটিন খুবই দামি জিনিস, সেলুলোজ লিপিড প্রোটিন দিয়ে। তাহলে হরমোন এবং অ্যান্টিবডি তৈরি হয় কি দিয়ে বলো তো? প্রোটিন দিয়ে। ওকে, ফাইন। যেসব প্রোটিন 70 থেকে 80% অ্যালকোহলে দ্রবীভূত হয় তাই কি বলে? ওই যে ঢাকার পোলা দিয়ে পোলাইটিন এরকম কিছু আছে, প্রোলামিন। তাহলে 70 থেকে 80% অ্যালকোহলে দ্রবীভূত হয়, এটা হচ্ছে প্রোলামিন। সামারিতে দেখো সুন্দর করে আমরা বলে দিয়েছি সব। ওকে, এই একজন বলছে যে এই প্রশ্ন ইয়াগুলো আমরা কই পাবো না, প্রশ্ন এই ইয়াগুলো আমাদের যে এই যে সুপার কমান্ডো, এক কথা আমাদের যে মেডিকেলের যে কোর্সগুলো, সেইখানে তোমার যে 22টা বই আছে না, এই 22টা বইয়ের মধ্যে 6টা প্র্যাকটিস বুক, 6টা কোশ্চেন ব্যাংক, 6টা ডাইজেস্ট, বাংলাদেশ বিষয়াবলী একটা বই, আন্তর্জাতিকের একটা, মানবিক গুণাবলীর একটা এবং ইংলিশ, এই 22টা বইয়ের মধ্যে এগুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আছে। তার সাথে হচ্ছে আমরা তো ওই যে পরীক্ষা নেই, হ্যাঁ, সেখানে পাবা লাইভে জয়েন, যখন তুমি লাইভ ক্লাস প্রাইভেট গ্রুপে করো সেখানে পাবা। ওকে, তাহলে 70 থেকে 80% অ্যালকোহলে দ্রবীভূত হয়, সেটা হচ্ছে প্রোলামিন। লিপিডের বৈশিষ্ট্য কোনটা, মানে কোনটা বৈশিষ্ট্য হয়, এরকম প্রশ্ন কিন্তু মেডিকেলে খুব আসে, কোনটা বৈশিষ্ট্য হয় বা নয়। কলয়েড প্রকৃতির না, এটা কলয়েড না। আণবিক ওজন বৃদ্ধি গলনাঙ্ক হ্রাস পায়, গলনাঙ্ক বৃদ্ধি পায়, এটা মিথ্যা। এতে সালফার আয়রন থাকে না, পানির চেয়ে হালকা। লিপিড হচ্ছে চর্বি, দেখবা তেলটা পানিতে ভাসে না, তার মানে এটা পানির থেকে হালকা, তাহলে এটা হচ্ছে পানির চেয়ে হালকা। এই যে 10টা যে আমরা পড়লাম, ভালো লাগতেছে না? এই 10টা পড়ার পরে একটু আমরা এখন একটু ইংরেজি থেকে ঘুরে আসবো, তাহলে লাভটা কি হবে? লাভ হচ্ছে ব্রেনটা একদম অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যেমন ফ্রাইডে মেডিকেল যারা, তাদের কিন্তু প্রাইভেট গ্রুপে ক্লাস হচ্ছে নেক্সট শুক্রবার থেকে ফার্স্ট ক্লাস। আজকে যেমন ফার্স্ট ক্লাস শুরু হয়েছে 26-এর প্রি মেডিকেল যারা এক কথা সুপার কমান্ডোতে ভর্তি হয়েছে প্রি মেডিকেল উপহার হিসাবে, তাদের আজকে ফার্স্ট ক্লাস হয়েছে প্রাইভেট গ্রুপ। আর ফ্রাইডে মেডিকেলের ফার্স্ট ক্লাস আগামী শুক্রবার ঠিক শুরু হচ্ছে, এবং টাইম দেখবা প্রাইভেট গ্রুপে দিয়ে দিবে। শুক্রবার তোমাদের সম্ভবত 11:15টার সময় ফার্স্ট লাইভ ক্লাস প্রাইভেট গ্রুপে হবে। তার আগে হচ্ছে আগামীকাল পরশুর মধ্যে হচ্ছে সামারি ক্লাস আপলোড হয়ে যাবে, সুন্দর করে সামারি নোট ডাউন করে ফেলবা। এবং প্রতি সপ্তাহে তোমার 2টা 100 নম্বরের পরীক্ষা হবে ফ্রাইডে মেডিকেলের, খেয়াল রাখবা। যারা 27-এর ব্যাচের 2টা 100 নম্বরের পরীক্ষা, 2টা লাইভ ক্লাস হবে, এবং প্রত্যেকটা লাইভ ক্লাস ইনশাল্লাহ 1 ঘন্টার টাইম থাকবে। ওই 1 ঘন্টার মধ্যে আমরা ইংলিশ পড়বো, জেনারেল নলেজ, বাংলাদেশ, আন্তর্জাতিক, সায়েন্সের 2টা সাবজেক্ট পড়বো, আর 5টা টপিক্স, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রি ম্যাথ এবং জৈব রসায়ন ইনশাল্লাহ। বুঝতে পারছো? এটা একটু বলে দিলাম। এটা হচ্ছে যে 27-এর যারা মানে ফ্রাইডে মেডিকেলের স্টুডেন্ট তাদের জন্য, আর 26-এর আজকে কিন্তু প্রাইভেট গ্রুপে হয়েছে। আজকে তোমাদের একটা 100 নম্বরের পরীক্ষা চালু আছে, এই পরীক্ষাটা আজকে সকাল 10টায় চালু হয়েছে, আজকে থেকে শুরু করে কালকে পরশু দিন, তার মানে হচ্ছে তোমার আজকে 10 তারিখ শুরু হয়েছে সকাল 10টায়, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ সকাল 9:59 পর্যন্ত দিতে পারবা। ঠিক আছে, 26-এর সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ, এটা ভালো করে মাথায় রাখো, তাহলে জিনিসটা বুঝতে পারবা। ওকে, তাহলে আমি এখন যে জায়গায় ছিলাম সেখানে আবার চলে যাই। আমি এখন যেটা করব সেটা হলো কয়েকটা ইংলিশের আমরা বের করব। ইংলিশে আমরা একটা কোশ্চেন্স প্র্যাকটিস করবো, দেখি যে ইংরেজি মানে ঘুরিয়ে ঘুরিয়ে যখন পড়বো দেখবা যে ব্রেন একদম অ্যাক্টিভ হইতে ইনশাল্লাহ কাজ করছে। আচ্ছা, আমরা এখানে পার্টস অফ স্পিচে যাই, দেখি আমরা। হ্যাঁ, দেখো, তাইলে দেখি আমরা কোশ্চেন্সগুলো কীরকম করে কারেক্ট করে। ইট হ্যাজ স্টপড রেইনিং, লক্ষ্য করো এই যে রেইনিং এর নিচে দাগ রয়েছে না, আমি যদি এখানে প্রশ্ন করি হোয়াট হ্যাজ স্টপড, হোয়াট দিয়ে যদি আমি প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা হচ্ছে নাউন, এবং ওই নাউনটা যদি ভার্বের আইএনজি যুক্ত হয়ে হয় তাহলে সেটাকে জেরান বলে। কি বলে বলতো? জেরান। তাহলে দেখো ইট হ্যাজ স্টপড রেইনিং, তাহলে রেইনিং এর নিচে দাগ রয়েছে, এটা কি বলতো? এটা জেরান। ওকে, ফাইন। শি ওয়াজ এ বিউটি ইন আর ইয়ুথ, এই যে বিউটির আগে একটা আর্টিকেল আছে না, আর্টিকেলের পরে যে শব্দটা, এটা নাউন, এবং এটা একটা কমন নাউন, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট না। এই বিউটিটা কি নাউন বলতো? কমন নাউন। ওকে, দি ওয়ার ডায়াবেটিক, যেহেতু তুমি মেডিকেলের পরীক্ষা দিবা, ডায়াবেটিক শব্দটা খুব ইম্পর্টেন্ট শব্দ। দেখো এই ডায়াবেটিক শব্দটা খুব ইন্টারেস্টিং। যেমন দেখো, যেমন আমি যদি বলি হি ইজ এ ডায়াবেটিক,
এইখানে এই ডায়াবেটিক শব্দটা একটা নাউনের কাজ করছে, কেন? কারণ আর্টিকেলের পর একটা শব্দ থাকলে নাউন। আর আমি যদি বলি ডায়াবেটিক ফুড, তখন এই ফুডটা হচ্ছে নাউন, তার আগে ডায়াবেটিকটা অ্যাডজেক্টিভ। অথবা আমি বলতে পারি ডায়াবেটিক ফুড মানে খাবার, ফুডটা নাউন, তার আগে ডায়াবেটিকটা অ্যাডজেক্টিভ। তার মানে এই ডায়াবেটিক শব্দটা একই সাথে নাউনও হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে। তার মানে নাউন অ্যাডজেক্টিভ, এই যে বোথ এ অ্যান্ড বি। আচ্ছা, লুক বিফোর ইউ লিভ, এটার মানে হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যারা মেডিকেলে চান্স নিশ্চিত করতে যাও, স্যার ফ্রাইডে মেডিকেলের এক্সামগুলো কখন হয়? ফ্রাইডে মেডিকেলের পরীক্ষা তোমার শুক্রবার, যে পরীক্ষাটা 100 নম্বরে চালু হবে সেটা শুক্রবার সকাল 10টা থেকে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার সকাল 9টা 59 পর্যন্ত চালু থাকবে। আবার মঙ্গলবার যে পরীক্ষাটা চালু হবে সেই পরীক্ষাটা মঙ্গলবার সকাল 10টা থেকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 9টা 59। তার মানে লম্বা টাইম আমরা দিয়েছি। এই সময়ের মধ্যে তোমার পরীক্ষা অবশ্যই দিতে হয়। প্রত্যেক সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস, 2টা 100 নম্বর করে 200 নম্বর পরীক্ষা, মাসে 800 থেকে 900 নম্বরের হচ্ছে পরীক্ষা। এবং লাইভ ক্লাসের মধ্যে তোমার সায়েন্সের 2টা সাবজেক্ট, ইংলিশ, জেনারেল নলেজ, এর সাথে হচ্ছে জৈব রসায়ন, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রি ম্যাথ। দেখলে বুঝতে পারবো যে পড়া কাকে বলে ইনশাল্লাহ। ওই 1 ঘন্টা যা পড়াবো ওইটায় 12-15 ঘন্টা পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। লুক বিফোর ইউ লিভ, তাই লক্ষ্য করো এই লুক বিফোর ইউ লিভ, এখানে লক্ষ্য করো এই লিভ শব্দটা হচ্ছে একটা ভার্ব, এবং এই ভার্বটাকে বলে ফাইনাইট ভার্ব। কি ভার্ব বলো? ফাইনাইট। ফাইনাইট ভার্বটা কি? যে ভার্বটা হচ্ছে টেন্স এবং মানে হচ্ছে যে ওইটাকে বলে পার্সন চেঞ্জ হলে চেঞ্জ হয়ে যায়, সেটা ফাইনাইট ভার্ব। এবং এই যে লুক, এটা একটা ফাইনাইট ভার্ব, তার মানে এটাও একটা ফাইনাইট ভার্ব। যেটা ফাইনাইট ভার্ব সেইটাকেই বলে হচ্ছে ক্লজ। তার মানে এই লুকটা একটা ক্লজ, লিভটা একটা ক্লজ, 2টা ক্লজের সাথে কানেকশন করতেছে বিফোর, এই জন্য এটা একটা কনজাংশন। এটা কি বলতো? কনজাংশন। তার মানে 2 দিকে 2টা ক্লজের সাথে কানেকশন তৈরি করতেছে, এটাকে বলে কনজাংশন। এই যে আজকের ক্লাস ফ্রি, এটা এমনিতে এটা তো হচ্ছে এমসিকিউ অ্যানালাইসিস ক্লাস পেজে হয়, এটা এমনি ফ্রি, কিন্তু মেইন ক্লাস সব প্রাইভেট গ্রুপ। যেমন হুইচ ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্রেশ? ফ্রেশ শব্দের ভার্ব ফর্ম কি? তাহলে লক্ষ্য করো তো, ফ্রেশের ভার্ব ফর্ম, তার মানে এমন একটা শব্দ যেটা ভার্ব হিসেবে ব্যবহৃত, তাহলে ফ্রেশন। তাহলে খেয়াল রাখবো যে যেটা ক্যান দ্বারা মিলে যায় সেটা হচ্ছে ভার্ব হয়। ইউ ক্যান ফ্রেশন, ফ্রেশন শব্দটা হচ্ছে ভার্ব। ওকে, আচ্ছা। এরপরে ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি। হেরিডিটারি শব্দের আগে অফেন আছে না? তাহলে এই অফেন যে শব্দটা আছে, অফেন শব্দটা হচ্ছে এটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে যে শব্দটা থাকে হেরিডিটারি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে হেরিডিটারি কি বলতো? অ্যাডজেক্টিভ। ওকে, ফাইন। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। আচ্ছা, এখানে লক্ষ্য করো দ্য মোর ইউ রিড, এই মোর শব্দটা আছে না, এটা মূলত রিড শব্দের সাথে সমান। রিড মানে যত পড়বে তত শিখবে, বলি না আমরা। তার মানে ভার্ব হচ্ছে একটা রিড, ভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে এই মোরটা, এই মোরটা একটা অ্যাডভার্ব। এটা খুব ব্যতিক্রমী বাক্য, যত পড়বে তত শিখবে। তাহলে দ্য মোর ইউ রিড, এখানে এই যে মোরটা ভার্ব রিড সম্বন্ধে তথ্য দিচ্ছে, যেন এটা একটা অ্যাডভার্ব। ওকে, আচ্ছা। হি ওয়াজ ফরবিডেন টু এন্টার দ্য রুম উইদাউট হিজ মাদার্স পারমিশন। ফরবিডেন এটা ভার্বের পাস্ট পার্টিসিপল, একটা অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে খেয়াল রাখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু ভার্ব থাকে না, এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। এটা নিশ্চয়ই সামারিতে করবা, তুমি দেখবা যে বিকাম যে রয়েছে এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা একটা স্ট্রাকচার। বিকামের পর ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, আবার বিকামের পরে অ্যাডজেক্টিভও বসে। বিকামের পরে কি বসে বলো? অ্যাডজেক্টিভও বসে। তাহলে উপরে একটা সমীকরণ 1, এটা সমীকরণ 2। তাহলে যদি আমি এরকম করে দেখাই, বিকাম প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ইকুয়াল হচ্ছে বিকাম প্লাস অ্যাডজেক্টিভ, বিকাম প্লাস অ্যাডজেক্টিভ। তখন উভয় পাশ থেকে বিকাম বিকাম কাটলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল সমান হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল সেটা কিন্তু আর ভার্ব থাকে না, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফরবিডেন, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, আই ক্যান নট বিয়ার দিস এনি লঙ্গার। এনি এর পরে যে শব্দটা রয়েছে, যে কেউ বলবে এনিটা একটা হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পরে একটা শব্দ থাকলে এটা একটা নাউন, এই লঙ্গারটা একটা কি বলতো? নাউন। তাহলে বুঝতে পারছো তো কি অনুযায়ী আমরা পড়বো? তার মানে আমাদের টার্গেটটাই থাকবে যেমন স্টাইলে করবো, যাতে করে একেবারে রেগুলার হচ্ছে যে ইয়ার মধ্যে আমরা থাকতে পারি। বুঝতে পারছো আমার কথা? ওকে, এবার আমরা কয়েকটা দেখতে পারি, ওটাকে যেটা বলে যে জিকে ইন্টারন্যাশনাল দেখবো। কয়েকদিন বাংলাদেশ আমরা দেখছি, আজকে একটু ইন্টারন্যাশনাল দেখবো। 5-7টা করে পড়ি, দেখি। ইউএনএইচসিআর না, এইটা খেয়াল রাখবা, ইউ দিয়ে শুরু না, যে কেউ বলবে, এবং এই যে শেষে আর, তার মানে বুঝবে এটা হচ্ছে জেনেভা, বাস। আইএমএফ, তাহলে এটা হচ্ছে মনিটারি ফান্ড, তার মানে টাকা পয়সার যা কিছু এটা ওয়াশিংটন ডিসিতে হবে, এটা সামারিতে দেখবা, এবং আমাদের বইয়ের মধ্যে আছে ওয়াশিংটন ডিসি। ইউএনডিপি এর সদর দপ্তর, তাহলে ইউএনডিপি যে কেউ বুঝতে পারছো। আচ্ছা, এখানে বলে রাখি একটা ইন্টারেস্টিং জিনিস, এই যে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, খেয়াল রাখবা যে কোনো জিনিসের উন্নয়ন অমুক তমুক এগুলো যদি হয়, এগুলো হচ্ছে নিউ ইয়র্কে আছে। ঠিক আছে, কোথায় আছে বলো তো? নিউ ইয়র্কে।
WTO এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO। ILO, তাহলে আই দিয়ে শুরু, ও দিয়ে, তাহলে সেকে বলবে এটা হচ্ছে জেনেভা, ঠিক আছে। ILO এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। ওকে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB আছে না, এটা আমরা প্রত্যেকে জানি, এটা হচ্ছে তোমার ম্যানিলায় অবস্থিত। কোথায় বলো তো? ম্যানিলায়। এশিয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ম্যানিলা। আসিয়ানের সদর দপ্তর জাকার্তা, ঠিক না? আমরা জানি না, জাকার্তায় হচ্ছে আসিয়ানের সদর দপ্তর। আচ্ছা, যখন তুমি আগে 5টা 7টা করে পরে পরে কন্টিনিউয়াস হচ্ছে রিভিশনের মধ্যে নিয়ে আসবা। বুঝতে পারছো? এই 7টা পড়লে আবার এখন রিভিশনের মধ্যে নিয়ে যাও, দেখো যে কতটুকু তোমার খেয়াল আছে। UNHCR এর সদর দপ্তর কোথায়? এটা সামারিতে দেখবে, এগুলা জেনেভা। IMF এটা হচ্ছে ওয়াশিংটন DC। UNDP এর সদর দপ্তর এটা হচ্ছে তোমার নিউ ইয়র্ক। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ILO এর সদর দপ্তর জেনেভা। এশিয়ান উন্নয়ন ব্যাংক এটা হচ্ছে ম্যানিলা। এশিয়ানের সদর দপ্তর জাকার্তা। বুঝতে পারছো? যা পড়লা সাথে সাথে তোমার হচ্ছে রিভিশনের মধ্যে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু 1 নাম্বার স্টুডেন্ট হইতে পারবে না, এটা বলে দিলাম। 1 নাম্বার হওয়ার মূল ফর্মুলা হচ্ছে যা পড়ছো কন্টিনিউয়াস রিভিশন, তাইলে 1 নাম্বার হবা। বুঝতে পারছি আমার কথা? আচ্ছা, এবার আমরা কয়েকটা বাংলাদেশ বিষয়াবলী দেখি যে কিরকম করে থাকতে পারে বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্নগুলো। বাংলাদেশ, আচ্ছা কয়েকটা দেখব। দেখো, বাংলাদেশের পাহাড়পুর কোন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন? এটা আমরা জানি, এটা হচ্ছে পাহাড়পুর হচ্ছে একটা বৌদ্ধ বিহার ছিল, ঠিক না? পাহাড়পুর ছিল কোন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন? এটা হচ্ছে বৌদ্ধ বিহার। সোমপুর বিহার কোন জেলায়? স্বর্ণ, তাহলে হচ্ছে এটা নওগাঁ। সোমপুর বিহার অবস্থিত কোথায়? নওগাঁ। তাহলে পড়ার সময় একটু খেয়াল করবা যে কিভাবে টেকনিক দিলে পড়াটা মাথায় থাকবে ইনশাল্লাহ। কোনটি দক্ষিণের সর্বপ্রাচীন বৌদ্ধ বিহার? সোমপুর বিক্রমশিলা মহাবিহার যেটা রয়েছে, এটা দক্ষিণ এশিয়ার সর্বপ্রাচীন বৌদ্ধ বিহার, বিক্রমশিলা মহাবিহার। চা গবেষণা, শ্রীমঙ্গল। চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে শ্রীমঙ্গল। এটা দেখো, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, এটা প্রত্যেকে জানে, এটা হচ্ছে বাগেরহাটে অবস্থিত, ঠিক না? আচ্ছা, এটা কোথায়? রামপাল হচ্ছে বাগেরহাট। আর 2টা পড়বো আমরা। সংসপ্তক ভাস্কর্যটি কোথায়? এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তাহলে জাহাঙ্গীরনগরে বিভিন্ন ভাস্কর্যগুলো কিন্তু আসে। অমর একুশে বিশ্ববিদ্যালয় মানে ভাস্কর্যটি, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তাহলে সামারিতে এই জিনিসটা আগে সুন্দর করে পড়ে ফেলতে হবে। ওকে, তাহলে আমরা যেটা পড়লাম সেটা আবার রিভাইজ করে ফেলি আমরা, দেখি যে কী অবস্থা। পাহাড়পুর কোন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন? বৌদ্ধ বিহার। সোমপুর বিহার নওগাঁ। দক্ষিণের সর্বপ্রাচীনভাবে বিক্রমশিলা মহাবিহার। তাহলে চা গবেষণা শ্রীমঙ্গল। রামপাল হচ্ছে রাবা, যে বাগেরহাট। তারপরে হচ্ছে সংসপ্ত ভাস্কর্য হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অমর একুশে ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? তাহলে এই অনুযায়ী পড়ে ফেললাম। আচ্ছা, এবার আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস করবো, সেটা কি? এখান থেকে আমরা একটু গুণগত রসায়নে একটু যাই, দেখি কীরকম অবস্থা। গুণগত রসায়নের কিছু প্রশ্ন দেখবো, কার কীরকম মাথায় আছে। দেখো, আল্ট্রাভায়োলেট আইডিতে কত মানের তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয়? দেখো, আল্ট্রাভায়োলেটের যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য রশ্মিগুলো আছে না, সেইটা থেকে আমরা প্রশ্নটা দিয়েছি। তাহলে যে জানে সে কিন্তু পারবে যে আচ্ছা এটা এরকম করে কারেক্ট হবে। তাহলে এটা করো দেখি, কে কীরকম বলতে পারছো আল্ট্রাভায়োলেটের? দেখো আমি বলি, তাহলে আইডি মানে হচ্ছে 365 দিনে থাকবে। তাহলে দেখো প্রত্যেকটারে ইয়াগুলো খেলা 240 থেকে 280, মাঝখানে 40 না? তাহলে আলিবাবা 40 চোর। চোর মানে হচ্ছে জীবাণুনাশক কাজে, একটু কাজগুলো লিখে ফেলো। জীবাণুনাশক 230 থেকে 365, 365 আল্ট্রাভায়োলেট আইডি লেভেল ট্র্যাকিং রূপে। 270 থেকে 300 গরু খাসি, তার মানে এটা প্রোটিন অ্যানালাইসিস। 30 থেকে 200 এটা হচ্ছে আল্ট্রাভায়োলেট ফটো ইলেকট্রোস্কোপিতে। বুঝতে পারছো আমার কথা? তাহলে এই জিনিসটা ভালো করে মাথায় নিতে হবে। তাহলে আল্ট্রাভায়োলেট আইডি হচ্ছে 230 থেকে 200, 365। ওকে, N1 = 2 হলে কোন অঞ্চলে পাওয়া যায়? এটা কি, কোথা থেকে আসলো প্রশ্নটা? এটা আসছে ওই জায়গা থেকে। বিভিন্ন যে সিরিজ আছে না, লাইলির বাবা প্যাকেটে বানায় ফুড, লাইলির বাবা প্যাকেটে বানায় ফুড, প্যাকেটে বানায় ফুড। তাহলে এই যে লাইলি হচ্ছে, এটা হচ্ছে লাইমেন সিরিজ, লাইমেন। বাবা হচ্ছে বামার সিরিজ, প্যাকেট হচ্ছে প্যাশসেন সিরিজ, বানায় হচ্ছে ব্র্যাকেট সিরিজ। এই যে দেখো ব্র্যাকেট, আর ফুড হচ্ছে ফুড সিরিজ, ঠিক না? সামারি থাকলে সব বলা আছে। তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম। এই যে 5 ওয়াক্ত নামাজের মতো 5টা সিরিজ। তাহলে N1 = 2 হলে
তাহলে এখন প্রশ্ন হলো যে ভাই এখানে তো এরকম কোনো কিছুই দেখা যাচ্ছে না, সিরিজের নাম নেই, তখন আমরা কি করব? এই যে লাইম্যান সিরিজে এটা লাই টু টেলে লাই, মিথ্যা কথা বললে অতি বাড়াবাড়ি করে অতি বেগুনি রশ্মি, এখানে বামার হচ্ছে বাদ দৃশ্যমান আলো, মিথ্যা কথা বলা বাদ দিলে আল্লাহ রহম করবে, রহম করলে অবলোহিত রশ্মি হবে, ইনফ্রারেড রশ্মি, অবলোহিত রশ্মি। তাহলে এখানে যেটা হয়েছে N1 হলে এই যে দৃশ্যমান অঞ্চল হবে। দেখে এটা বলতে পারছো কিনা? ভেরি নাইস, এটা বুঝে ফেলছো তোমরা, দৃশ্যমান অঞ্চল। ওকে, সুগন্ধি তেল হতে উৎপাদন, সুগন্ধি যে কোনো বিশোধন, সুগন্ধি থাকলে এটা কি বডি স্প্রে বলছো, এটা হচ্ছে যে তোমার ওই যে বাষ্পপাতন, তার মানে স্টিম পাতন। সুগন্ধি তেল হতে উৎপাদন সংগ্রহ করা কোন ধরনের ব্যবহার? স্টিম পাতন। স্ট্রোকের চিকিৎসা, স্ট্রোক সাধারণত 70 থেকে 90 বছর বয়স হয়, তাহলে 70-এর সাথে একটা শূন্য দিবা 700, 90-এর সাথে একটা শূন্য দিবা 700 থেকে 900 ন্যানোমিটার স্ট্রোকের চিকিৎসা। হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন শক্তি হারিয়ে যদি চতুর্থ শক্তি স্তরে, তাহলে লাইলির বাবা প্যাকেটে বানায় মানে ছিল ব্র্যাকেট আছে ব্র্যাকেট, তাহলে চতুর্থ শক্তি স্তরে ফিরে আসে, তাহলে ব্র্যাকেট বর্ণালী। তো দেখো তো কে কয়টা করে পারছো, একটু আমাকে জাস্ট কমেন্টস করবা যে কেমন মাথায় আসতেছে। ইনশাআল্লাহ বুঝতে পারছো, পড়ার সিস্টেমটা একদম ইজি। ওকে, বেরিয়াম ধাতুটি শিখায়। বেরিয়াম হচ্ছে বেহুশ, আমরা জানি বেহুশ মানে হলুদাভ সবুজ, বেহুশ, ঠিক না? তাহলে হলুদাভ সবুজ, বেরিয়াম হচ্ছে বেরিহুশ, হলুদাভ সবুজ। ওকে ফাইন। ড্রাগ শনাক্তকরণ হচ্ছে, ড্রাগ বানানটা ABCD, 4 নাম্বার বর্ণনা, দেখে বলবে ডিতে ড্রাগ 4 নাম্বার, তাহলে এই যে 400, 200 থেকে 400, 2কে উল্টাইলে আবার 4 হয়। সামারিতে দেখো 200 থেকে 400 ন্যানোমিটার। 30 থেকে 200 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য কোন কাজে? 30 থেকে 200 মানে আল্ট্রাভায়োলেট ফটো ইলেকট্রোস্কোপি, এরকম থাকতে হবে। এই যে ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি। দেখো দুইটা জায়গায় কিন্তু খুব কনফিউশন হয়, আমি বলে রাখি একটু খেয়াল করো। একটা যদি হয় আল্ট্রাভায়োলেট ID লেভেল ট্র্যাকিং রূপে, লেভেল ট্র্যাকিং, তাই খেয়াল রাখবা লেভেল ট্র্যাকিং 365 দিনে, তখন 230 থেকে 365। আর যদি থাকে 30 থেকে 200, তাইলে কিন্তু আল্ট্রাভায়োলেট, এখানে খেয়াল রাখবা দুইটাই আল্ট্রাভায়োলেট দিয়ে শুরু, কিন্তু 30 থেকে 200 আল্ট্রাভায়োলেট ফটো ইলেকট্রোস্কোপি, এইটা খেয়াল রাখবা, ফটো ইলেকট্রোস্কোপি, দেখো আল্ট্রাভায়োলেট ফটো ইলেকট্রোস্কোপি, এই জিনিসটা একটু খেয়াল রাখবা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে পরীক্ষার হলে। পেন্সিল ব্যাটারি চালিত আল্ট্রাভায়োলেট শনাক্তকরণ কলম, 3টা টাইপের কলম আছে, একটা ছিল সম্ভবত 400, আর একটা ছিল 395, আর একটা 375। কিভাবে খেয়াল রাখতাম? সামারিতে দেখো ব্রানলারা একটা 400 রান করছে, ব্রানলারা নাম শুনছো তো নিশ্চয়ই, আর একটা সে ছিল 375 করছে, আর একজন তার চেয়ে 5 কম করছে 300, মানে 400-র 5 395, তার মানে 400 375 395, তাহলে 350 ন্যানোমিটার। এটা আল্ট্রাভায়োলেট ব্যাটারি চালিত কলম নয়। পড়ার সময় একটা সুগন্ধি হচ্ছে বাষ্প, যে কোনো সুগন্ধি বাষ্প, ভেরি নাইস। সামারিতে দেখো $20 কোন বানের অনুপ্রভাব পাওয়া যায়? তাহলে $20 যে আছে, 20 হচ্ছে, দেখো এটা মনে রাখার বুদ্ধি শিখাই দিচ্ছি, 20 বানানটা মূর্ধন্য দিয়ে হয়, মূর্ধন্য উল্টাই দিব দন্তাস সবুজ, তাহলে $20 সবুজ। 5 হচ্ছে 5 টাকায় পান পাওয়া যায়, ঠিক না? $5 পান, তাহলে পান মানে পতে 5 আর নতে নীল, এরকম প্রত্যেকটা কিন্তু টেকনিক দিয়ে বলে দেওয়া আছে, মাথায় আসছে? তাহলে এইরকম করে আমরা এইরকম করে যদি আমরা পড়ি, ইনশাল্লাহ খুব ভালো কিছু করতে পারবো। জাস্ট প্রতি মুহূর্তে সাবজেক্ট আমাদের চেঞ্জ করতে হবে, এবং রেগুলার রিভিশনের মধ্যে দেখো 23 মিনিটে আমরা কতগুলো জিনিস পড়ে ফেলছি। কেন? কারণ প্রতি মুহূর্তে যে সাবজেক্ট চেঞ্জ করতেছি, এই জন্য ব্রেন একদম কাজ করতেছে। আচ্ছা, এবার আমরা দেখি আরো কয়েকটা এমসিকিউ পড়ার মধ্যে। বুঝতে পারছো এই টেকনিকটাই, মানে অল্প সময় বেশি জিনিস যে পড়া যায়, সেটা হচ্ছে এই টেকনিক। পুরুষ অপেক্ষা স্ত্রীলোকের হৃদরোগ, আলহামদুলিল্লাহ, পানি খাই একটু দাও। হ্যাঁ, ইমপ্রুভমেন্ট একজন দেবা। তাহলে গতবার যে ভুলগুলো করছে এবার ওই ভুল করিও না। যেই জায়গা থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলো রেগুলার সিকিউ প্র্যাকটিস করো, প্রত্যেকদিন প্রত্যেকটা সাবজেক্ট পড়ো, রেগুলার প্র্যাকটিস। যেই জায়গা থেকে প্রশ্ন আসবে সেইটা নিশ্চয়ই ভুল করছিলা। কেন? অপ্রয়োজনীয় জিনিস পড়ছো, জীবনে যেই জিনিস আসবে না। A+, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিশন, একাডেমিক সব একসাথে পড়ে লাস্টে হজবরল হয়ে গেছিল। চিনি না স্টুডেন্ট, কিন্তু যারা রেজাল্ট মানে ভালো করতে পারে না, মূল ব্যাপারটা এইটাই। যদি বুঝে যেই জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা পড়ো, তাহলে পড়া কোনো কঠিন কাজ না। ওকে, পুরুষ অপেক্ষা স্ত্রীলোকের হৃদরোগ কম হওয়ার কারণ? পুরুষের তুলনায় অধিক পরিমাণে স্ত্রীলোকের রক্তে HDL বেশি, HDL হাই হিল বেশি, তাহলে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন যত বেশি তত তার সম্ভাবনা কম। হ্যাঁ, তাহলে স্ত্রীলোকের হৃদরোগ হওয়ার সম্ভাবনা কম।
আচ্ছা, পেপসিনের অপটিমা পিএস। পেপসিন হচ্ছে প আছে না, পথে ঠ্যাং, ঠ্যাং মানে হচ্ছে দুইটা ঠ্যাং থাকে না, তাহলে পিএস 2। 4.5 খেয়াল রাখবে, এটা হচ্ছে ইনভার্টেস, মনে রাখাও, টেকনিক সামারিতে বলা আছে। দেখো 7 হচ্ছে ইউরিয়াস। ইউরিয়াস কি হয় খেয়াল রাখবে, ইউ মানে হচ্ছে প্রকৃত, ওই যে না ইউ ক্যারিওটিক, যে প্রকৃত হবে সে লাকি 7 হবে, তাহলে 7। আর এটা হচ্ছে সেলো বায়োস হচ্ছে 5, সেলো বায়োস হচ্ছে 5। এটা 5টা প্রধান বর্ণ আছে। আর হচ্ছে একটা ট্রিপসিন, যেটা এটা হচ্ছে 8। এটা খেয়াল রাখবো, ট্রিপসিন টিপ দিচ্ছে চিলড্রেন বানানটা ইংরেজিতে লেখো 1 2 3 4 5 6 7 8, 8টা বর্ণ আছে, এই জন্য পিএস 8। তাহলে এরকম টেকনিক দিয়ে সাথে সাথে মাথায় রাখো ইনশাল্লাহ। যেভাবে বলছি ইনশাল্লাহ মনে হয় বুঝতে পারছো। কোনটি পিউরিন বেস? দেখো পড়া কিন্তু খুবই ইজি, জাস্ট তুমি বুঝে পড়লেই এবং যতটা সায়েন্টিফিক সিস্টেম পড়তে পারবে। হ্যাঁ, ইসমাইল এস ভালো আছো তুমি? এই যে এসি চলতেছে তো। আচ্ছা, পিউরিন হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন, আর সাইটোসিন থাইমিন ইউরাসিল হচ্ছে পাইরিমেডিন, তাহলে পিউরিন বেস হচ্ছে অ্যাডেনিন। কোনটি এনজাইমের বৈশিষ্ট্য নয়? এনজাইম কলয়েডের মতো, ঠিক আছে, এরা তাপ সংবহন, তার মানে এনজাইমের বৈশিষ্ট্য হয় নয়, এটা থেকে প্রশ্ন আসবে। কার্যকারিতা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক আছে, কোনটি নয়। তাহলে কোনটি এনজাইমের বৈশিষ্ট্য নয়, মানে সবগুলো হয়, তাহলে কোনটি নয়। নখ চুল হাড় গঠনে কোন প্রোটিনটি? তাহলে স্ক্লেরোপ্রোটিন, যেটা সবচেয়ে শক্ত প্রোটিন, এইটা নখ চুল হাড় গঠনের অংশ নেয় স্ক্লেরোপ্রোটিন। মধুর প্রধান, মধুতে হচ্ছে আমি বলি ফল থেকে ফ্রুট মানে ফ্রুক্টোজ, তাহলে মধুর প্রধান কাঁচামাল কি? এটা হচ্ছে ফ্রুক্টোজ। অ্যালডিহাইড ও কিটোন গ্রুপযুক্ত চিনি কি? অ্যালডিহাইড এবং কিটোন এটা হচ্ছে শর্করা মানে এটাকে আমি সহজ করে বলতে পারি যে হচ্ছে যে গ্রুপকে। দেখো প্রশ্নটা কি দিয়েছে, রিডিউসিং সুগার। হ্যাঁ, অ্যালডিহাইড ও কিটোন গ্রুপযুক্ত চিনিকে কি বলা হয়? আছে যেটাতে, এটা হচ্ছে বিজারক শর্করা, রিডিউসিং সুগার। ওকে ফাইন, মানে শর্করার সংজ্ঞা খেয়াল আছে তো, অ্যালডিহাইড এবং কিটোনের যে বংশধর, এটাকে বলে হচ্ছে কার্বোহাইড্রেট। ওকে, আচ্ছা, কার্বোহাইড্রেট সাধারণত কোনটি থাকে না? কার্বোহাইড্রেট খেয়াল রাখবা, একটা কার্বন পরমাণু আর এক অণু পানি, এটা মিলে কার্বোহাইড্রেট। তার মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকবে, নাইট্রোজেন থাকবে না, বুঝতে পারছো? আর কার্বন 1, হাইড্রোজেন 2, অক্সিজেন 1, সামারিতে আছে। হ্যাঁ ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। উদ্ভিদ হচ্ছে ডি গ্লুকোজ থাকবে, উদ্ভিদ যে রয়েছে সবসময় কি থাকবে? ডি গ্লুকোজ। আচ্ছা, ট্রিপসিনের অপটিমাম পিএইচ একটু আগে আমি বলছি, বলো দেখি। একটু আগে আমি লিখে দিয়েছি 20 নম্বর, এই এখনই বললাম না। এইচএসসি ইমপ্রুভমেন্টের জন্য কোনো নেই, কারণ এবার 26-এর যারা তাদের হচ্ছে রেগুলার যেটা, সেটার সামনে একটা রিভিশন বই আসতেছে ফুল ইয়ার উপরে। সেই বই যদি তুমি মানে তোমার যদি মানে হয়, দেখা যায় যে পেয়ে যেতে পারো, তাহলে হচ্ছে কিনিও, ঠিক আছে? এটা দেখিও, পেজে খবর রাখিও বাস। আর তোমার এই যে আইডি নাম্বার চেঞ্জ করবা, স্টুডেন্ট সায়েন্টিস্ট, এগুলো খারাপ জিনিস। ট্রিপসিনের অপটিমাম পিএইচ কত? ট্রিপসিন টিপ দেয়, তাহলে এই যা চিলড্রেন 8। ওকে, 20 নম্বরটা। ওকে, এই যে দেখছো, এই যে টিপ দেয় কোথায়? সাইড কেন? এটা 8, মূর্খ হইলে যা হয় 8। টিপ কোথায় দেয়? চিলড্রেনরা দেয় না? চিলড্রেন বানানটা কি আছে? চিলড্রেন বানানটা এরকম না, CHILDREN, তাহলে এটা হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 8, মনে রাখার জন্য। ক্লিয়ার, মাথায় আসছে? আচ্ছা, এবার আমরা তাহলে একটু অন্য আরেকটা জায়গায় যাই। পার্টস অফ স্পিচ আরো কয়েকটা একটু রিভাইজ করি। 10টা পড়ছিলাম না, দেখি দেখান। হিজ আফটার লাইফ ওয়াজ মিজারেবল। দেখো যে জায়গায় দাগ রয়েছে তার ডানে বামে কি আছে? লাইফ হচ্ছে একটা নাউনের আগে যেটা থাকে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ হিজ হচ্ছে পজেসিভ। ডিটারমিনার যে 5টা গ্রুপ আছে তার মধ্যে হিজ হচ্ছে পজেসিভের পরে 2টা জিনিস রয়েছে, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে আফটারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আফটারটা কি বলতো? অ্যাডজেক্টিভ। ভেরি নাইস। এরপরে চলে যাই আমরা, হি ইজ ব্লাইন্ডেড বাই প্রেজুডিস। ব্লাইন্ডেড হচ্ছে ভার্ব পাস্ট পার্টিসিপল, তাহলে ভার্ব পাস্ট পার্টিসিপল এটা কি ভালো তো? এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ভার্ব পাস্ট পার্টিসিপল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। আর্টিকেলের পরে যে শব্দ, এটা নাউন, কমন নাউন। কেন? কারণ হচ্ছে আর্টিকেলের পরে যে নাউনটা, এটা কালেকটিভ বাদে অন্য সব ক্ষেত্রে কমন নাউন হয়ে যাবে। এমএসটি 3.83/6, কোনো ব্যাপার না। কলেজের পরীক্ষা এমনিতে যেইটাই পাও সেইটাই ঠিক আছে, A+-এর পরীক্ষায় ফাইনালে যাতে ঠিক থাকে সেটার জন্য নিয়ম হচ্ছে তোমার প্রশ্ন যেই জায়গা থেকে আসবে সেইটা। কলেজের পরীক্ষাটা ভালো, কোনো সমস্যা না। পিপল শব্দটি অ্যাডজেক্টিভ, পপুলাস। পিপল শব্দটি বাইরের স্টুডেন্টের জন্য আমরা যদি দেই, সেক্ষেত্রে আমরা পেজে খোঁজ রাখতে হবে, তাইলে তখন নিতে পারবা। পিপল হচ্ছে পপুলাস। ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। দি টাইটানিক ওয়েন্ট ডাউন। ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। বলো দেখি এটা কি হবে 15 নম্বরটা? অনেকেই
এটা কি হয়েছে? আচ্ছা, আমিষ সংশ্লেষণ এবং স্নেহ পরিপাকে, এটা মাইটোকন্ড্রিয়া না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো হওয়ার সুযোগে না। আমিষ সংশ্লেষণ এবং স্নেহ পরিপাক এটা দুইটা অঙ্গাণু করে একই সাথে কাজটা। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া করে, আরেকটা হচ্ছে রাইবোসোম করে, ঠিক আছে? কিন্তু যখন এই যে আমিষ সংশ্লেষণ এবং দিয়ে দিবে তখন এটা মাইটোকন্ড্রিয়া হবে। কিন্তু বইয়ের মধ্যে যদি তুমি পড়ে দেখো তাহলে দেখবা যে এটা দুইজনেই আছে, দেখলে বুঝতে পারবা। বুঝতে পারছো? তাহলে দেখো এই যে ডাউন ওয়েন্ট, টাইটেন ওয়েন্ট ডাউন, তার মানে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ইট ইজ ডিফিকাল্ট টু পাস দিস অ্যাডমিশন টেস্ট। দেখো ডিফিকাল্ট শব্দটা, ভেরি ডিফিকাল্ট। ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব পরে যেটা থাকে সেটা একটা অ্যাডজেক্টিভ। এখন দেখো এখানে উত্তরে অ্যাডজেক্টিভও আছে, কমপ্লিমেন্ট একই সাথে, এটা অ্যাডজেক্টিভ আবার কমপ্লিমেন্ট দুইটা যখন হবে তখন কমপ্লিমেন্টটা হচ্ছে, এটাকে বলি আমি হচ্ছে সুপার গেস্ট, বেশি সম্মানিত। তাহলে ইট আর ডিফিকাল্ট দেখে না, এটাকে বলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সেই হিসাবে কমপ্লিমেন্ট আনসারে থাকলে এটা উত্তর আমরা চুজ করবো। আচ্ছা, এরপরে হি ফাউন্ড পার্কিং ইজ ডিফারেন্ট বা ডিফিকাল্ট। পার্কিং, হোয়াট ইজ ডিফিকাল্ট বা ডিফারেন্ট? পার্কিং। তাহলে এটা নাউনের কাজ করছে, তার মানে ভার্বের আইনযুক্ত অংশ জেরান্ট। মাথায় আসছে আমি কি বলছি? ওকে, হ্যাঁ, ডাউন হচ্ছে অ্যাডভার্ব। এবার আমরা চাইলে কয়েকটা একটু দেখবো। আজকে আমি পড়াইছিলাম এটা একটু জাস্ট আমি একটু দেখব, ওটাকে যেটা বলে যে কয়েকটা জৈব রসায়নের কয়েকটা এমসিকিউ জাস্ট দেখবো, কয়েকটা দেখবো যে কীরকম করে হয়, 5টা 7টা একটু জাস্ট প্র্যাকটিস। আচ্ছা, এটা আমি প্র্যাকটিস করিয়েছি, দেখি। বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, তার মানে বেনজিন বলয় যেটা সক্রিয়তা বৃদ্ধি করে। হ্যাঁ, একজন বলছে যে হ্যাঁ হ্যাঁ অফিসে পেজে থাকলে দেখতে পাবা যে আমরা অফিসে ফোন দিলে ওরা বলবে যে এটা বাইরের কাউকে আমরা নেওয়ার সুযোগ করবো কিনা। এই মাসের 25 থেকে 28 তারিখের মধ্যে ইনশাল্লাহ বের হওয়ার সুযোগ রয়েছে, ঈদের পরে। বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। আচ্ছা, তাহলে বেনজিন বলয় সক্রিয়কারী যেটা রয়েছে এটা খেয়াল রাখবা, যেটা হচ্ছে অর্থপেরা নির্দেশক। এবং যেটা অর্থপেরা নির্দেশক সেটা আমার পছন্দের জিনিস, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যার যোগফল 9 হবে। 9 দেখো, অ্যালডিহাইড এটা তো 6 1 7 আর 15, 9 9, এটা তো আর হবেই না। এটা হচ্ছে 7 আর 16, 23 হবে না। এইখানে দেখো কার্বন 6, 3টা হাইড্রোজেন 3, 6 3 9, এইটা হচ্ছে অর্থপেরা নির্দেশক। বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। ক্লিয়ার? ওকে, ফাইন। কর্মটি বেনজিন অর্থপেরা, খেয়াল রাখবা যে অ্যালডিহাইড তো মেটাল নির্দেশক, সায়ানাইড মেটাল হবে। হ্যালোজেন এটা অর্থপেরা কিন্তু একই সাথে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী, এটা ভালো করে খেয়াল রাখবা। তবে হ্যালোজেনগুলো অর্থপেরা নির্দেশক কিন্তু বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। নিচের কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী? সক্রিয়কারী মানে সক্রিয়তা বাড়াবে, 9 যেটা, এই যে হ্যালোজেন যেগুলো, এগুলো কিন্তু বেনজিন বলয় সক্রিয়, সরি এটা নিষ্ক্রিয়কারী কিন্তু অর্থপেরা। সায়ানাইড এটা হবে না, যে মিথাইলমূলক CH3, এটা হচ্ছে 6 এবং 3 হচ্ছে 9, তার মানে এটা বেনজিন বলয় সক্রিয়কারী। খেয়াল রাখবে হ্যালোজেন হচ্ছে শুধু ব্যতিক্রম, ঠিক আছে? হ্যালোজেনটা ব্যতিক্রম। ওকে, ফাইন। নিচের কোনটি বেনজিন বলয় অর্থপেরা নির্দেশক? তার মানে অর্থপেরা নির্দেশক, এই যে দেখো CH3 মিথাইল যে মূলকটা রয়েছে এটা হচ্ছে অর্থপেরা নির্দেশক। অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী, তার মানে হচ্ছে অর্থপেরা, এখানে 9 হবে, এই যে 7 দিয়ে 9, এই যে অ্যামিন যে মূলকটা রয়েছে এটা। তাহলে বুঝতে পারছো তো? এই অনুযায়ী আমরা পড়বো ইনশাল্লাহ। তা দেখো, আমরা অল্প সময়ে যে বেশি পড়ার ব্যাপারটা, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা মেডিকেলে যারা চান্স নিশ্চিত করতে চায় যে ভাই আমার চান্স লাগবেই, আমাদের দেখো এখন মেডিকেলের জন্য আমাদের সেকেন্ড টাইমের সুপার কমান্ডো চলতেছে, এবং আল্লাহ যদি চায় আগামী মাসের 5 তারিখের মধ্যে পুরো সিলেবাস শেষ হবে। আর পরবর্তী নতুন ব্যাচ যেটা, স্যার এই চ্যাপ্টার আমাদের পড়া হয়নি, তো প্রশ্নগুলো একটু জাস্ট খালি দেখলা যে পারছো কিনা, যদি না পারো সেক্ষেত্রে প্রশ্নের অপশনটা একটু জাস্ট খালি খেয়াল রেখে ওইটা মাথায় রাখার চেষ্টা করবো। তারপরে যেটা রয়েছে 26-এর প্রি মেডিকেল, যেটা একদম পুরাটাই উপহার হিসাবে যারা ফুল কোর্সের তাদের হচ্ছে আজকে থেকে শুরু হয়েছে। 26-এর ইমপ্রুভমেন্ট সায়েন্স গ্রুপ হিসাবে খুব সহজ জিনিস। প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্ট পড়তে থাকো, এবং প্রত্যেক ঘন্টায় 2টা সিকিউ 10টা এমসিকিউ পড়ো। প্রত্যেক ঘন্টায় 2টা সিকিউ 10টা এমসিকিউ, এরকম করে পড়তে থাকো। দিনে 6-7 ঘন্টা করে পড়ো। A+ কিচ্ছু না, A+ হচ্ছে হাসতে হাসতে 90%-এর বেশি নাম্বার পাবো। আর যারা হচ্ছে ফ্রাইডে মেডিকেলের তাদের হচ্ছে ফার্স্ট ক্লাস আগামী শুক্রবার, হ্যাঁ, প্রাইভেট গ্রুপে। সময়টা দেখবা যে ওদের শুক্রবারের দিন ওদের থাকবে 11:30টায়, আর মঙ্গলবারের দিন রোজার মাস উপলক্ষে থাকবে হচ্ছে, মঙ্গলবারের দিন আমরা রোজার মাসটা একটু কষ্ট করব 4:30টায়। আর রোজার পরে যেটা হবে সেটা হলো যে তোমার সন্ধ্যার পরে, সন্ধ্যা 7:15টার দিকে এরকম হবে। তাই ইনশাল্লাহ আমরা
মেডিকেলে আমি বারবার যেটা বলি, যারা নাবিল একাডেমির সাথে মিলায় কোনো লাভ নাই, এটা একদম ডিফারেন্ট, ঠিক আছে? আগে পড়ার সিস্টেমটা কি সেটা আমি নিশ্চয়ই তোমাদের বলে দিয়েছি, আজকে আরেকবার একটু বলে দিচ্ছি। যারা একদম মেডিকেলের জন্য আমাদের এখানে মানে গেম চেঞ্জিং প্রিপারেশন, প্রথমে হচ্ছে যে সুন্দর করে আগে তোমার কাজ হচ্ছে যে সামারি ক্লাস নোট করে ফেলবে, একদম সামারি গ্রুপ থেকে সামারি ক্লাস একেবারে A to Z, এখানে 75-80% পড়া চলে আসবে। ডাউন অ্যাডভার বা কীভাবে, আচ্ছা ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, না এরকম ছিল না, এরকম একটা বাক্য ছিল না, ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, এরকম ছিল তোমরা। এটা মূলত হয়েছে কি দি টাইটানিক ওয়েন্ট ডাউন, ওয়েন্ট ডাউন মানে টাইটানিক ডুবেই গেল। তার মানে হচ্ছে এই ওয়েনটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? আর দি টাইটানিক মূলত বাক্যটা ছিল দি টাইটানিক ওয়েন্ট ডাউন, এই ভার্ব সম্বন্ধে তথ্য হচ্ছে ডাউনটা অ্যাডভার্ব। এটা হচ্ছে কোনো জিনিসে যদি জোর দেওয়া বোঝায় তখন এরকম ইনভার্সন করার নিয়ম আছে এইটা, ঠিক আছে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। এই যে যারা এই যে হাহারিয়ার দিচ্ছে এটা হচ্ছে ফালতু। ইমপ্রুভমেন্ট দিয়ে আমাদের কাছেই অনেক পরিচিত স্টুডেন্ট ভালোভাবে মেডিকেলে চান্স পেয়েছে। ইমপ্রুভমেন্ট দিলে আরও লাভ, কারণ ওর তখন নাম্বারও মানে হচ্ছে সব দিকে দিয়ে লাভ হয়, ঠিক আছে? এটা যারা এই যে মূর্খ, যে আমি বলতেছি মূর্খ, যে নাইলে এই যে যারা দিছ মূর্খ, আর কোনো দিন কারো ইয়াতে হাহারিয়েট দিবেন, এটা খুব খারাপ জিনিস। ও তো ভালো কথা বলছে, ও মেডিকেলে কত স্টুডেন্ট ইনশাল্লাহ ভালো জায়গায় চান্স পেয়েছে, ঠিক আছে? ওকে, তা আমি যে জিনিসটা বলতেছিলাম, আগে সামারি ক্লাস করে ফেলবা, করে ফেলার পরে নিশ্চয় আমাদের বইগুলো খেয়াল আছে যে আমাদের তোমার হচ্ছে যে 22টা যে বই আছে, যে 6টা প্র্যাকটিস বুক, নিশ্চয়ই যারা 22টা বই সহ ভর্তি হয়েছে, 6টা হচ্ছে কোশ্চেন ব্যাংক, 6টা হচ্ছে তোমার ডাইজেস্ট, তাহলে 318, ঠিক আছে? এরপরে যেটা রয়েছে বই তোমার একটা রয়েছে ইংলিশের বই, এটা হচ্ছে 19, এরপরে বাংলাদেশ বিষয়বলী 20, ওকে ফাইন। এরপরে আন্তর্জাতিক বিষয়বলী 21, আর এটা হচ্ছে মানবিক গুণাবলী 22। হ্যাঁ, তাহলে এই 22টা বই সহ যারা ভর্তি হয়েছে নিশ্চয়ই দেখবা সামারি ক্লাস করার পরে প্র্যাকটিস বুকটা আগে হচ্ছে পড়ে ফেলবা, প্র্যাকটিস বুক করার পরে কোশ্চেন ব্যাংক পড়ে ফেলবা, কোশ্চেন ব্যাংক। এরপরে কি করবা, ডাইজেস্টটা পড়বা। ডাইজেস্টে কী করা আছে, বিভিন্ন বইয়ের যে ইম্পর্টেন্ট তথ্য যেগুলো, সেগুলো ইনশাল্লাহ। টাকা সব পেমেন্ট করতে কি এটা বলছে, করতে পারি নাই, তাই বইগুলো পাইনি। বইগুলো তো পড়তে হতো লাইভ ক্লাসের জন্য, ফুল পেমেন্ট না করলে। আচ্ছা, ফুল পেমেন্ট না করলে কেউ বই দেওয়া হয় না। কেন এটা দেওয়া হয় না বলি, কারণ আমাদের যে বই, এই বইয়ের দাম যদি আলাদা করে আমরা নেই 6,000-7,000 টাকা হয়, সেখানে তোমার বইটা এটা কখনো কি দেওয়া সম্ভব? বইগুলো তুমি যারা নিয়েছে তাদেরকে দেখে বলিও জিনিসটা কি। এটা কারো ক্ষেত্রে এই নিয়মটা, সবার ক্ষেত্রে ফুল পেমেন্ট যখন ক্লিয়ার থাকে তখন তুমি বই সহ পাবা। সামারি, প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট। আচ্ছা, এরপরে কি রয়েছে খেয়াল করো, এটা করার পরে দাগানো বইয়ের যে লাইন আছে সেটা পড়ে ফেলবা, দাগানো বইয়ের লাইন। তার মানে তোমার সাথে আমার দেখা হবে হচ্ছে সপ্তাহে 2 দিন, না শুক্রবার মঙ্গলবার। তাহলে ইনশাল্লাহ নেক্সট শুক্রবার সকাল কয়টা, 11টা 15। তার আগেই তুমি কি করবা, সামারি গ্রুপ থেকে রক্ত সঞ্চালন এবং ওই যে গুণগত রসায়ন সামারি করে ফেলবা, একদম নোট করে ফেলবা সুন্দর করে। করার পরে প্র্যাকটিস বুক থেকে পড়লা কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট, দাগানো বইয়ের লাইন। বেশি কিছুই না, জাস্ট আমি তোমাকে বলি তুমি লাইভ ক্লাসগুলো করবা, সামারিটা করবা। করার পরে এই সপ্তাহে এই 2টা সামারি, 2টা লাইভ করার পরে বাকি কাজ হচ্ছে কি জানো, তোমার প্রত্যেকদিন আধা ঘন্টা করে পড়বা, আর প্রতি সপ্তাহে তোমার 2টা 100 নম্বর করে পরীক্ষা হবে। হ্যাঁ, ফ্রাইডে মেডিকেল হচ্ছে যারা 2027 ব্যাচের শিক্ষার্থী, তাদের এখন থেকে মেডিকেল স্টাইলে পড়া, ঠিক আছে? ওকে, না এটা হচ্ছে নিপা ইয়াতে, যেটা হয়তো ইচ্ছা করে তোমাদের 2-1টা দেখার জন্য দিয়েছে। ফ্রাইডে মেডিকেলের যেটা একটা জিনিস খেয়াল রাখতে হবে, মেডিকেলের সামারি মানে পুরো মেডিকেল ওরিয়েন্টেড, ওইটা দিয়ে A+-এর কিছুদিনই এমনিতে তোমার হেল্প হইতে পারে, কিন্তু এটা মেডিকেল মানে মেডিকেলের মতোই একদম সুন্দর করে, হ্যাঁ 100%, এবং ফুল পেমেন্ট ছাড়া দেওয়া হয় না। হ্যাঁ, প্রত্যেকের জন্য একই সিস্টেম, বুঝতে পারছো? এবং বই বলছি তো, বই, লেকচার, পরীক্ষা, এটা আমাদের সাথে কারোটা মিলাইতে পারবে না, গ্যারান্টেড। তাহলে এইখানে যে জিনিসটা বলছি, এইটা করার পরে তুমি আমার সাথে লাইভ ক্লাসে জয়েন হবে, লাইভ ক্লাসে। এবং লাইভ ক্লাসে আমরা 1 ঘন্টা পড়বো। 1 ঘন্টার মধ্যে সায়েন্সের 2টা সাবজেক্ট, ইংলিশ পড়বো, জেনারেল নলেজ, বাংলাদেশ, আন্তর্জাতিক, জৈব রসায়ন, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রির ম্যাথ, বুঝতে পারছো? তার মানে নাকি স্যার একসাথে কম্বাইন করে না, একসাথে বলতে তোমার হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা খাতা বানাইতে পারো, একসাথেও বানাইতে পারো, কিন্তু যাতে তুমি সহজে রিভিশন দিতে পারো এটা। আর প্রথম থেকে যা পড়ছো সেই অনুযায়ী নিজেকে তৈরি করো প্রথম থেকেই। যে ভাই আমি মেডিকেলে চান্স, দেখো ফ্রাইডে মেডিকেলের স্টুডেন্টের কিন্তু চান্সের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তুলনামূলক। কেন? কারণ দেখো 27-এর স্টুডেন্ট এখন থেকে পড়তেছে, তাহলে তুমি চিন্তা করো সে কীরকম লেভেলের হয়। এ তো হচ্ছে 4th টাইমের স্টুডেন্ট হবে, মানে নর্মালি ফার্স্ট টাইম এসে সেকেন্ড টাইম দেখা যায় 3 নম্বর কেটেও চান্স পায়। প্রি মেডিকেলেরগুলা
চান্স পায় না। আর ফ্রাইডে মেডিকেল মানে এত আগের থেকে সে অল্প অল্প করে পড়ে সে ওস্তাদ হয়ে যাবে, গ্যারান্টেড। কারণ এটাই বানিয়েছি এমন করে যাতে একটা স্টুডেন্ট যার আগ্রহ আছে যে জীবনটা আমি চেঞ্জ করবো, ভাই আমি মেডিকেলে পড়তে চাই, এই সিস্টেমটা আছে ইনশাল্লাহ। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা দেখো। এবং প্রত্যেক সপ্তাহে 2 দিন 2টা 1 ঘন্টার লাইভ ক্লাসেই তোমার 12-15 ঘন্টা পড়া হয়ে যাবে 1 ঘন্টাতে ইনশাল্লাহ। জাস্ট তোমার কাজ কি, সামারিটা করে প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট পড়ে দাগানো বইয়ের লাইনগুলো একটু দৈনিক আধা ঘন্টা করলে, এবং পাওয়ারফুল রিডিং দিতে হবে। ওই আদা মরা পোলিও রোগীর মতো না যে ভাই টাইম নাই কেন, টাইম প্রচুর আছে, তুমি পড়ার সিস্টেমে জানো না। আমরা দেখো তো লাইভে কতক্ষণ আছি, 40 মিনিট, কতগুলো জিনিস পড়ে ফেলছি। তার মানে টাইম আছে, কিন্তু তুমি সময়টা প্রোডাক্টিভ ওয়েতে ব্যবহার হয় না, অপ্রয়োজনে এমনিতে টাইম লস হয়ে যায়, এটা করা যাবে না। ওকে। আর এইচএসসি 26-এর তাদের তো এই যে সুপার কমান্ডো, এদের আজকে ফার্স্ট ক্লাস হয়ে গেছে। এইচএসসি 2026 সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ, এদের প্রি মেডিকেল প্রোগ্রাম সম্পূর্ণ উপর হিসাবে ফ্রি আছে। এদের মেইন যে পরীক্ষার পরে যে সুপার কমান্ডো, যেটা প্র্যাকটিক্যালের পরে আগস্ট মাসে, সেইটাতে ভর্তি হয়ে গেছে। আর এই যে প্রি মেডিকেল প্রোগ্রাম এর একদম উপহার হিসাবে পাচ্ছে। বুঝতে পারছো? তার মানে মেডিকেল যাদের স্বপ্ন, আমি বলবো বাংলাদেশের সব কোচিংয়ের নাম তো আমি বলে দিই, আরেকবার বলে দিই। উদ্ভাস, উন্মেষ, রেটিনা, মেডিকো, মেডিলজি, ব্যাটলস অফ বায়োলজি, তারপরে রোড টু ডিএমসি, আরটিডিএস, ডিএমসি স্টেশন, আর কি আছে, মেডিএম, সবার নাম বলে দিই। কেন? কারণ যদি আমাদের থেকে ভালো পড়ে সেখানে পড়ো, ক্লাস দেখো। আর যদি দেখো যে আমরা নাম্বার 1, তাহলে এখানে পড়ো। একদম ক্লিয়ার কাট কথা, বুঝাইতে পারছি? তাহলে সব জায়গার ক্লাস দেখে যদি এটা বুঝতেই পারবা ইনশাল্লাহ। আমাদের পড়ার সিস্টেমটা দেখে যদি মনে হয় যে এটা নাম্বার 1, এবং আমি তো বলছি অন্য সবগুলো যোগ করলে ইনশাল্লাহ আমাদের 30% হবে না। ইনশাল্লাহ তুমি দেখবা যে আল্লাহর রহমতে ইনশাল্লাহ তুমি খুব ভালো করতে পারবা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।